তাহলে এটাকে আমরা বলবো অসমসত্ব মিশ্রণ। যেটা সমানভাবে ছড়াচ্ছে না, যেটা সমানভাবে ছড়িয়ে যাচ্ছে, সেটা হলো সমসত্ব মিশ্রণ। আমি যদি অনেক বেশি লবণ দিয়ে দিই, একটা সময় পরে লবণ কি হবে, আর গুলবে না। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই লবণটাকে জলে দ্রবীভূত করতে পারবো। স্প্রাইট খাও তোমরা, স্প্রাইট খাও, বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস খাও তোমরা। এইবার এই স্প্রাইটটা খুললে কি হবে, দেখো, দেখতে পাচ্ছ স্প্রাইটটা খুললে কি হলো, তোমাদের জন্য এটা করতে হচ্ছে। এটা কি বেরিয়ে গেল, চকের গুঁড়োগুলো কিন্তু তলায় জমা হচ্ছে, কোলয়েডীয় দ্রবণ। দেখো এইবার দেখো তো পুরো পাত্রটায় দেখো লাইটের বিচ্ছুরণটা দেখো। তাহলে এই জল আর তেল আমি গায়ের জোরে জোরে ঝাঁকাচ্ছি, দেখো একদম খুব সুন্দর কালার হয়ে গেছে না। এবার তোমার মনে হচ্ছে কি মিশে গেছে, জল আর তেল মিশে গেছে? মিশবে না, কখনো মিশবে না, তেলে জলে মেশে না। এর মধ্যে আমি ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি। এই ডিটারজেন্ট দিয়ে দিলে কি ঘটনাটা ঘটবে দেখো। আমি এইবার যদি একে ঝাঁকাই, এইবার ঝাঁকালে কিন্তু কিছুটা হলেও মিশ্রণটা একসঙ্গে হওয়ার চেষ্টা করবে। এই যে ঘটনা, একে বলে ইমালসিফিকেশন। তাহলে যে ছড়িয়ে পড়ছে সে হলো বিস্তৃত দশা, যার মধ্যে ছড়িয়ে পড়ছে সেটি হলো বিস্তার মাধ্যম। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা শুরু করতে চলেছি নবম শ্রেণীর ক্লাস, এবং আমি তোমাদেরকে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ক্লাস করাবো, এবং তোমাদেরকে এই সাবজেক্টটা যাতে তোমাদের প্রিয় সাবজেক্টে পরিণত হয়, বিজ্ঞান যাতে তোমরা বিজ্ঞান মনস্ক হও, জোর করে নয় ভালোবেসে তোমরা বিজ্ঞান পড়তে শেখো, সেই প্রচেষ্টা আমার থাকবে। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিককে সুন্দরভাবে বুঝে নিতে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রয়োজন হলে আমি তোমাদেরকে বোঝাবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস দ্রবণ। আমি তোমাদেরকে ক্লাস 9-এর দ্রবণ অধ্যায়টি দিয়ে শুরু করছি ভৌতবিজ্ঞানের ক্লাস, এবং আজকের এই দ্রবণ অধ্যায়ের আমরা কি কি পড়বো চলো সেটা একবার দেখে নিই। তাহলে তোমরা বুঝে গেছো ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের দ্রবণ অধ্যায় আমরা শুরু করতে চলেছি। লেকচার নম্বর 1 আজকের প্রথম ক্লাস হবে। দেখো এই প্রথম ক্লাসে আমরা কি কি পড়বো। প্রথমে আমরা দেখব যে মিশ্র পদার্থ কি। প্রথমে আমরা কি দেখব, মিশ্র পদার্থ কি। তারপরে শিখবো দ্রবণ, তারপরে দ্রবণের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তারপরে আমরা বিভিন্ন কোলয়েডীয় দ্রবণ পড়ব। জলের মধ্যে মুক্ত অণু বা আয়নের অবস্থান, এটা এই লেকচারের মধ্যে লেকচার আমি বেশি বড় করতে চাইবো না, যাতে ছোট হয় সেই চেষ্টাই করব, ঠিক আছে। যদি আমি চেষ্টা করব এই টপিকগুলোর মধ্যে করানোর, যদি কমপ্লিট না হয় তাহলে আমরা নেক্সট ক্লাসে বাকি টপিকগুলো আলোচনা করব। এই দ্রবণ অধ্যায় থেকে তোমাদের 2টি বা 3টি লেকচার আসবে, 2টি বা 3টি ক্লাসের মধ্যে দ্রবণ কমপ্লিট হবে। তাহলে কি কি পড়ছি আমরা, মিশ্র পদার্থ এটা আলোচনা করব, দ্রবণ কি সেটা আলোচনা করব, দ্রবণের প্রকারভেদ, বিভিন্ন কোলয়েডীয় দ্রবণ প্রস্তুতি, ঠিক আছে, জলের মধ্যে মুক্ত অণু বা আয়নের অবস্থান, এবং কোলয়েডীয় দ্রবণের দশা, এবং বিভিন্ন ধরনের কোলয়েডীয় দ্রবণ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। যদি না হয় তোমরা অবশ্যই নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবে। তো চলো স্যার, প্রথম প্রশ্ন হলো যে স্যার আমরা দ্রবণ থেকে শুরু না করে আপনি মিশ্র পদার্থ শুরু করলেন কেন? মিশ্র পদার্থ অবশ্যই এর প্রয়োজনীয়তা আছে। মিশ্র পদার্থ, তাহলে তোমাকে দ্রবণ কি সেটা জানতে গেলে তোমাকে আগে মিশ্র পদার্থ কি সেটা জানতে হবে। আচ্ছা স্যার, তাহলে একটু বলুন মিশ্র পদার্থ কি। আচ্ছা দেখো, মিশ্র মানে কি একের বেশি পদার্থের মিশ্রণ। দেখো আমি তোমাদের সামনে দেখো, এখানে দেখো রেখেছি জল এবং বালি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি ক্যামেরার সামনে দেখাবার চেষ্টা করছি। দেখো জল এবং বালি, এবং তোমরা খেয়াল করে দেখো এই বালিগুলো কিন্তু তলায় জমে আছে, বালিগুলো দেখো তলায় জমে আছে। তাহলে এটা এক প্রকার কি পদার্থ, মিশ্র পদার্থ, যার মধ্যে আমি জল নিয়েছি এবং তার সাথে বালি নিয়েছি। আচ্ছা দেখো, এইবার দেখো আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছি। দেখো এই যে জল আছে না, এই জলের মধ্যে আমি লবণ মিশিয়ে রেখেছি, ঠিক আছে। তাহলে মিশ্র পদার্থ মানে হলো একাধিক পদার্থের মিশ্রণ, অর্থাৎ একের বেশি পদার্থের মিশ্রণ। আমি আরো বিভিন্ন ধরনের মিশ্রণ তৈরি করে রেখেছি। দেখো এটা হলো কি, এটা হলো দুধ থেকে তৈরি হয় দই। আমি এখানে দই এবং জলের একটা মিশ্রণ করে রেখেছি,
ঠিক আছে, এটাকে তোমরা কি বলো? লস্যি। লস্যি, ঠিক আছে, এটা এক প্রকার লস্যি, গরমের সময় তোমরা খাও। ঠিক আছে, এটাও একটা মিশ্রণ। এছাড়াও আমি দেখো আরো একটা পদার্থের মিশ্রণ এখানে রেখেছি। দেখো এর মধ্যে আছে চক। স্কুলে স্কুলে ব্ল্যাকবোর্ডে লেখে না চক, সেই চক এবং দেখো আমি কি রেখেছি, চক এবং জলের মিশ্রণ। তাহলে আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের মিশ্রণ দেখালাম। জলের সাথে লবণের মিশ্রণ দেখালাম, জলের সাথে টক দই বা দুধের মিশ্রণ দেখালাম, জলের সাথে বালির মিশ্রণ দেখালাম, জলের সাথে লবণের মিশ্রণ দেখালাম। অর্থাৎ মিশ্রণ মানে হলো একাধিক পদার্থের সংযোগ। ঠিক আছে, এইবার প্রশ্ন হলো প্রত্যেকটা মিশ্রণ যেগুলো তোমাদেরকে দেখালাম সবগুলো কি দ্রবণ? না স্যার, সবগুলো তো দ্রবণ নয় বাবু। তাহলে সবগুলো দ্রবণ নয়, তাহলে কোনটি হলো দ্রবণ? কোনটি হলো দ্রবণ সেটাই আমাদেরকে বুঝতে হবে। আর এই দ্রবণ বোঝার আগে আমাকে বুঝে নিতে হবে মিশ্র পদার্থ কয় প্রকার। দেখো মিশ্র পদার্থ দুই প্রকারের হয়। দেখো এই যে বালি এবং জল, দেখো বালি এবং জল, বালিগুলো তলায় রয়েছে এবং জলটা দেখো, জলের একটা ঘোলাটে অংশ কিন্তু উপরের দিকে আছে। তার মানে এই বালি সম্পূর্ণরূপে জলে মেশেনি। উপরের দিকে বালি কম, তলার দিকে কম মানে কি নেই টোটালি, আর নিচের দিকে বালিগুলো পড়ে আছে। দেখো তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করো, আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখো ঠিক আছে, তার মানে এই মিশ্রণটাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ তাহলে কি? অসমসত্ব মিশ্রণ হলো যে মিশ্রণের মধ্যে এই মিশ্রণ গঠনকারী উপাদান, এই মিশ্রণটা গঠিত হয়েছে কি কি দিয়ে? জল এবং বালি। এই মিশ্রণের মধ্যে যে উপাদানগুলি আছে, এই উপাদানগুলি কিন্তু এই মিশ্রণের সমগ্র অংশে সমানভাবে ছড়িয়ে নেই। তলার দিকে বালি পড়ে আছে, উপরের দিকে জল, তার মানে কি সব জায়গায় সমানভাবে নেই। তাই এটাকে আমরা কি বলবো? অসমসত্ব মিশ্রণ। এইবার দেখো আমি যদি তোমাদেরকে লবণ জলের মিশ্রণের কথা বলি, দেখো লবণ জল তোমরা এটা নিশ্চিত বুঝতে পারছো, স্বচ্ছ দ্রবণ লবণ জল। আমি যদি আরো একটু টাটা কোম্পানির লবণ আরো একটু যদি আমি দিয়ে দিই, তাহলে দেখো আরো একটু যদি দিয়ে দিই, এই লবণগুলো কি হবে? এই লবণগুলো এই জলের সমগ্র অংশে সমানভাবে মিশে যাবে। এবং কিছুক্ষণ পরে তুমি অবজার্ভ করতে পারবে যে লবণগুলো দেখা যাচ্ছে না, জলের সমগ্র অংশে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে। আরো একবার দেখাচ্ছি, বালি আর জলের ক্ষেত্রে দেখো বালি তলায় জল উপরে, আর এই যে লবণ আর জলের ক্ষেত্রে দেখো লবণ আর জল সব জায়গায় সমানভাবে মিশে গেছে। তার মানে এটাকে বলবো সমসত্ব মিশ্রণ, অর্থাৎ দ্রবণের সমগ্র অংশে লবণ সমান পরিমাণে ছড়িয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলবো অসমসত্ব মিশ্রণ। যেটা সমানভাবে ছড়াচ্ছে না, যেটা সমানভাবে ছড়িয়ে যাচ্ছে, সেটা হলো সমসত্ব মিশ্রণ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এখন আমরা দেখব মিশ্রণ কয় প্রকারের। দেখো মিশ্র পদার্থ কি? মিশ্র পদার্থে দুই বা ততোধিক বস্তু কণা সমূহের পরস্পরের সঙ্গে যে কোনো অনুপাতে মিশ্রিত থাকে। বালি তুমি বেশি নিতে পারো, কম নিতে পারো, ঠিক আছে, অর্থাৎ যে কোনো অনুপাতে তুমি একাধিক পদার্থকে মেশাতে পারো। তাহলে যদি যে কোনো অনুপাতে একাধিক পদার্থকে আমরা মেশাই, তাকে আমরা কি বলবো? মিশ্র পদার্থ। যেমন বালি ও চিনির মিশ্রণ করতে পারো তোমরা, ঠিক আছে, বালি ও চিনির মিশ্রণ করতে পারো, বালি জল করতে পারো, যে কোনো পদার্থ। সমসত্ব মিশ্রণ কি? বিভিন্ন অংশের গঠন ও ধর্ম একই হয়। অর্থাৎ ওই লবণ জলের উপর থেকে যদি তুমি 1 চামচ লবণ জল খাও, যেমন লবণাক্ত লাগবে, তুমি তলা দিয়ে খেলেও সেম লবণাক্ত লাগবে। চিনি আর জল মিশিয়ে দিলেও উপর থেকে খেলে যেমন মিষ্টি লাগবে, তলা দিয়ে খেলেও ঠিক তেমনই মিষ্টি লাগবে। অর্থাৎ মিশ্রণের সমস্ত জায়গায় কি গঠন এবং ধর্ম এবং বৈশিষ্ট্য একই থাকে। কিন্তু বালি আর জলের ক্ষেত্রে দেখো উপরে বালি নেই, শুধু জল আছে, তলায় বালিও আছে, আবার কিছুটা জলও আছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ছড়িয়ে রয়েছে বালির কণাগুলি। তাহলে বিভিন্ন অংশের গঠন এবং ধর্ম যদি একই হয়,
এই রূপ মিশ্রণের কণাগুলিকে আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। তুমি যদি মনে করো এই লবণ জলটাকে আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখবো, এর মধ্যে লবণকে তুমি খুঁজেই পাবে না, কিন্তু বালিকে তো তুমি খালি চোখেই দেখতে পাচ্ছ, মাইক্রোস্কোপের দরকার নেই। তাই এখানে ডেফিনেশনে বলা হচ্ছে যে এই মিশ্রণের কণাগুলিকে আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। কিরকম? চিনির দ্রবণ, পেট্রোল, বায়ু। ঠিক আছে, পেট্রোল কি? পেট্রোল হলো বিভিন্ন হাইড্রোকার্বন, বিভিন্ন গ্যাসের মিশ্রণ, কিন্তু তুমি দেখতে পাও না। তুমি মনে করো একটা লিকুইড, দেখো আমার কাছে অলরেডি রয়েছে, দেখো ডিজেল, এটা একটা কি, দেখো সব জায়গায় সমানভাবে এর মধ্যে যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি, একটা ডিজেল, এর মধ্যে যতগুলি রকম বিভিন্ন ডিজেল, পেট্রোল, এগুলো কি বিভিন্ন রকমের গ্যাস দিয়ে তৈরি হয়। ঠিক আছে, বিভিন্ন রকম গ্যাস উচ্চ চাপে সেগুলোকে তরলে পরিণত করা হয়। ঠিক আছে, তাহলে এর মধ্যে যে উপাদানগুলি আছে এগুলো বিভিন্ন উপাদানের মিশ্রণ। দেখো তুমি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে আলাদা কিছু দেখতে পাচ্ছ না, তার মানে কি এর মধ্যে সমানভাবে মিশে রয়েছে। ঠিক আছে, এবার মনে হয় যে বায়ু কিভাবে স্যার সমসত্ব মিশ্রণ? দেখো তুমি দেখছো, দেখো আকাশের দিকে তাকিয়ে থাকো, তুমি পরিবেশের খোলা বাতাসে, মানে খোলা পরিবেশের দিকে তাকিয়ে থাকো, পরিবেশের মধ্যে বিভিন্ন রকম গ্যাস আছে না? বা তুমি দেখতে পাচ্ছ কোথাও বেশি গ্যাস, কোথাও কম গ্যাস, ওটা সমানভাবে সমস্ত গ্যাস ছড়িয়ে রয়েছে, সমানভাবে সমস্ত গ্যাস ছড়িয়ে রয়েছে। তোমরা অনেকে মনে করো যে দ্রবণ মানেই কেবলমাত্র জলের ব্যাপার থাকবে, না, বায়ু এক প্রকার মিশ্রণ, এবং একটু পরে দেখবো বায়ু এক প্রকার দ্রবণ, আমরা দেখবো। ঠিক আছে, ধীরে ধীরে চলো। তাহলে বায়ু কি? সমসত্ব মিশ্রণ, কারণ বায়ুর মধ্যে বিভিন্ন রকম গ্যাস সমানভাবে মিশে রয়েছে, তাই বায়ু এক প্রকার সমসত্ব মিশ্রণ। পেট্রোলও সমসত্ব মিশ্রণ। আমরা যদি বলি ডিজেল, সেক্ষেত্রে ডিজেলও হবে সমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ কি? বিভিন্ন অংশের গঠন ও ধর্ম একই হয় না, একটু আগে বললাম। এরূপ মিশ্রণের কণাগুলিকে খালি চোখে তো দেখা যায়ই, অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা তো অবশ্যই যাবে। যেমন বারুদ হলো কি এক প্রকার, যেমন বালি আর জলের মিশ্রণ, তুমি এটাও বলতে পারো। এছাড়াও দেখো বারুদও বলতে পারো। বারুদের মধ্যে কি থাকে? তোমরা বোম ফাটাও না কালী পূজার সময়, ঈদের আগের দিন তোমরা দেখবে কালী পূজার সময় বা অনেকে ঈদের আগের দিন বোম ফাটাও তোমরা, সেই বোমের মধ্যে কি থাকে? বারুদ থাকে। সেই বারুদ এক প্রকার মিশ্রণ। বারুদের মধ্যে কি কি থাকে? চারকোল, সালফার, হ্যাঁ, নাইট্রাইট। ঠিক আছে, নাইট্রাইটের মিশ্রণ এগুলো থাকে। ঠিক আছে, এগুলো তাহলে বোঝা গেল, তাহলে সমসত্ব অসমসত্ব। এইবার আমরা দেখব যে দ্রবণ কি বলছে? দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। আমরা সকল মিশ্রণকে দ্রবণ বলতে পারবো না, অবশ্যই তাকে সমসত্ব হতে হবে। অর্থাৎ একটি পদার্থের মধ্যে আরো একটি পদার্থ, যারা জলের মধ্যে যারা লবণ মেশাচ্ছি, লবণটাকে জলের সমগ্র অংশে মিশে থাকতে হবে সমানভাবে, ইকুয়ালি। এটাকে তো বলে সমসত্ব, সমানভাবে চারিদিকে ছড়িয়ে থাকা। তাহলে দেখো দুই বা ততোধিক পদার্থ, এবার সেখানে কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাস হতে পারে। এই যে তিনটি শব্দ সব বোঝাবো, তোমরা একটু অপেক্ষা করো। যে দুই বা ততোধিক পদার্থ, দেখো দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ, দেখো তো দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ, দেখো তো আমরা এই যে লবণ আর জল নিয়েছিলাম, তাহলে জল ছিল তরল, লবণ ছিল কঠিন, তাহলে এটা তরল এবং কঠিনের মিশ্রণ। আচ্ছা আমরা যখন, দেখো তো তোমরা স্প্রাইট খাও না? দেখো তো স্প্রাইট খাও, তোমরা স্প্রাইট খাও, বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস খাও তোমরা। এইবার এই স্প্রাইটটা খুললে কি হবে? দেখো, দেখতে পাচ্ছ স্প্রাইটটা খুললে কি হলো? তোমাদের জন্য এটা করতে হচ্ছে। এটা কি বেরিয়ে গেল? এই যে বুদবুদগুলো বেরিয়ে গেল, এই যে দেখো এখনো দেখা যাচ্ছে এর মধ্যে গ্যাস রয়েছে। এটা কি বেরোলো? এটা হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস। অর্থাৎ কোল্ড ড্রিঙ্কসের মধ্যে তো লিকুইড জলীয় অংশ থাকে, এবং তার সাথে কি থাকে? তার সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস মেশানো থাকে, যেটা তোমরা দেখলে বুদবুদের আকারে কিন্তু বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলো। ফাটিয়ে যখন ফেললাম, এটা একটু খেয়ে নেওয়া যাক ক্লাসের মধ্যে। তাহলে বোঝা গেল কি? তাহলে এই হলো ব্যাপার। তাহলে এটা কি ছিল? তরলের মধ্যে গ্যাস ছিল, অর্থাৎ তরল এবং গ্যাসের দ্রবণ। তাহলে আবার কঠিনের সাথে কঠিনও হতে পারে, বিভিন্ন পদার্থের মিশ্রণ হতে পারে। তাহলে কি কি মিশ্রণ দেখালাম? তরলের সাথে গ্যাসের মিশ্রণ কোল্ড ড্রিঙ্কসে হয়, লিকুইডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মেশানো থাকে। আর কি থাকে বলো? মানে জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মেশানো থাকে। আর কি বললাম? লবণের সাথে
জলের মিশ্রণ, কঠিন এবং তরলের মিশ্রণ, তরল এবং গ্যাস দেখলে তাহলে তোমাদের মনে মনে হচ্ছে যে স্যার তরল কঠিন তো বললেন, তরলের সাথে গ্যাসও তো বললেন, কিন্তু কঠিন কঠিন তো বললেন না। অবশ্যই বলবো, তোমরা দেখবে বাড়িতে পিতলের থালায় ভাত খাও না, পিতলের থালায় পিতলের বাটিতে তোমরা ভাত খাও তো, বা বাটিতে তরকারি তোমরা নাও তো। ওই পিতল কি দিয়ে তৈরি? পিতল তামা এবং জিঙ্ক দিয়ে তৈরি। 70% তামা থাকে এবং 30% জিঙ্ক থাকে। তাহলে হলো না, ওটা কি? ওটা এক প্রকার ওয়ান টাইপ অফ দ্রবণ, যেখানে দুটোই কঠিন পদার্থ তামা এবং জিঙ্ক। বোঝা গেল কি বললাম? তাহলে বুঝতে পারলে তোমরা? তাহলে কঠিন কঠিন হতে পারে, তরল এবং তরলের মিশ্রণ হতে পারে, আবার তরল তরলের মিশ্রণ হতে পারে, তরল এবং তরলের মিশ্রণ হতে পারে। কিরকম স্যার? আমি পেট্রোল এবং ডিজেল আমি মিশিয়ে দিতে পারি। আমি কি করতে পারি? তুমি দেখো হোমিওপ্যাথি ওষুধ খাও না তোমরা, সেই হোমিওপ্যাথি ওষুধের মধ্যে কি থাকে? লিকুইড থাকে, দেখবে তরল আকারে লিকুইড ওষুধ হয় এবং তার মধ্যে কি দেওয়া থাকে? অ্যালকোহল দেওয়া থাকে। হোমিওপ্যাথি ওষুধের মধ্যে অ্যালকোহল বলে একটা কম্পোনেন্ট হয়, অ্যালকোহল বলে, সেটাও লিকুইড, সেটা সেখানে দেওয়া থাকে। তাহলে তরল তরল হতে পারে, তরল গ্যাস হতে পারে, তরলের সাথে কঠিনের মিশ্রণ হতে পারে। তাহলে দেখো, তাহলে আমরা বুঝে গেলাম কি, দুই বা ততোধিক পদার্থ, সেটা কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে, তাদের সমসত্ব মিশ্রণের যে কোনো অংশের উপাদান, গঠন, ভৌত এবং রাসায়নিক ধর্ম একই থাকে এবং সমসত্ব মিশ্রণ মানেই তো সমস্ত অংশের উপাদানের সমস্ত অংশের ভৌত রাসায়নিক ধর্ম কি হবে? একই হবে। ওই মিশ্রণের সমগ্র অংশের ভৌত রাসায়নিক ধর্ম একই হবে। এই যে আমি কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, আমাকে কি উপর দিয়ে খেলে কি মিষ্টি লাগবে, তলা দিয়ে খেলে কি কম মিষ্টি লাগবে? না, তোমাকে কি লাগবে? একই লাগবে, একই প্রকৃতিরই লাগবে, একই রকমই লাগবে। বোঝা গেল কি বললাম? তাহলে অংশের উপাদান গঠন একই হবে এবং সমসত্ব মিশ্রণ উপাদানগুলির আপেক্ষিক পরিমাণকে যদি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায়, তাহলে ওই মিশ্রণকে দ্রবণ বলা হয়। প্রত্যেকটা শব্দ বুঝে নাও। দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ, সেগুলো কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে এবং অবশ্যই তাকে সমসত্ব হতে হবে। মিশ্রণের যে কোনো অংশের উপাদান গঠন, ভৌত রাসায়নিক ধর্ম একই থাকতে হবে। সমসত্ব মিশ্রণের উপাদানগুলির আপেক্ষিক পরিমাণকে যদি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায়, অর্থাৎ এই নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায় মানেটা কি? দেখো, আমি যদি এই লবণ জলে অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিই, আমি যদি অনেক বেশি লবণ দিয়ে দিই, আমি যদি এখানে অনেক বেশি লবণ দিয়ে দিই, একটা সময় পরে কিন্তু এই লবণ আর গুলবে না। একটা সময় পরে লবণ কি হবে? আর গুলবে না। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই লবণটাকে জলে দ্রবীভূত করতে পারবো। তার মানে সেটাই এখানে বলা হচ্ছে, যে কি বলা হচ্ছে, যে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায় উপাদানগুলিকে। উপাদান মানে কি? এই দ্রবণের উপাদান কি? লবণ আর জল। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত লবণটাকে ব্যবহার করে দ্রবণ তৈরি করতে পারবো। বোঝা গেল কি বললাম? তার বেশি ব্যবহার করতে আমি পারবো না। তাহলে কি হলো? তাহলে ব্যাপারটা বুঝে গেছো? ঠিক আছে, নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায়, তাহলে ওই মিশ্রণকে দ্রবণ বলে। এইবার দেখো, দ্রবণের তাহলে দুটো পদার্থের মিশ্রণ, আমি যদি দুটি পদার্থ মনে করি আপাতত, তাহলে দুটি পদার্থের মিশ্রণ দ্রবণ। এইবার দেখো, যে উপাদানের দ্রবণের মধ্যে যে উপাদানের আপেক্ষিক পরিমাণ বেশি থাকে, যেমন লবণ আর জলের মধ্যে জলের পরিমাণ বেশি। আপেক্ষিক মানে কি? একটা সাপেক্ষে আরেকটা, লবণের সাপেক্ষে জলের পরিমাণ বেশি। এই যে লবণের সাপেক্ষে জলের পরিমাণ বেশি, কারোর সাপেক্ষে কাউকে যখন আমরা কম্পেয়ার করছি তখন আপেক্ষিক শব্দটি আসে। তাহলে দ্রবণের মধ্যে যে উপাদানের আপেক্ষিক পরিমাণ বেশি থাকে এবং যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থাকে নির্ধারণ করে, তাকে আমরা কি বলি? দ্রাবক। ভালো করে ব্যাপারটা বোঝো। লবণ আর জলের মিশ্রণ, তাহলে লবণ আর জলের মিশ্রণ, যে দ্রবণটি তৈরি হলো তার প্রকৃতি কি? তরল। সেটা তরল প্রকৃতির হচ্ছে নাকি কঠিন হয়ে যাচ্ছে? কঠিন তো হচ্ছে না, তরল প্রকৃতির হচ্ছে। তাহলে তরলটা কি ছিল? জল ছিল। তাহলে দ্রবণের প্রকৃতি
দুটি উপাদানের মধ্যে যার সাথে সমান হবে সেটাই হবে দ্রাবক, এবং যার পরিমাণ বেশি থাকবে। তাহলে জল আমরা বেশি ব্যবহার করছিলাম, এবং জলের প্রকৃতি তরল, দ্রবণের প্রকৃতিও তরল হচ্ছে, তাই আমরা জলকে দ্রাবক বলছি। এবং স্বাভাবিকভাবে তোমরা এটা মনে রাখতে পারো, যেটা বেশি পরিমাণে থাকে সেটাই দ্রাবক। তাহলে বোঝা গেল নিশ্চয়ই দ্রাবক কাকে বলে। দ্রাবক কাকে বলে? দ্রবণের মধ্যে যে উপাদানের আপেক্ষিক পরিমাণ কম থাকে এবং যেটি অপর কোনো তরল, কঠিন অথবা গ্যাসীয় পদার্থের সাথে মিশে সমসত্ব দ্রবণ তৈরি করতে পারে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি দ্রাবক। অর্থাৎ দেখো, লবণটা যেমন জলের সঙ্গে মিশে দ্রবণ তৈরি করছে, লবণটা আবার অ্যালকোহলের সাথে মিশেও দ্রবণ তৈরি করতে পারে। আবার লবণটা কার সাথে মিশে দ্রবণ তৈরি করতে? অ্যালকোহলের সাথে। তার মানে লবণ যে সবসময় জলের সাথে করবে এমনটা নয়, দ্রবণ তৈরি করবে। অর্থাৎ দ্রাবের বৈশিষ্ট্য হলো ও যে কোনো অন্য পদার্থের সাথে মিশে ও দ্রবণ তৈরি করতে পারে। বোঝা গেল কি বললাম? এবং সেটা কি পরিমাণে থাকবে? এবং সেটা থাকবে কম পরিমাণে। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো দ্রবণ কি, দ্রাবক কি, দ্রাবক কি। বোঝা গেল? আরো একবার সামারাইজ করে দিচ্ছি, ঠিক আছে? যেটা বেশি পরিমাণে থাকবে মিশ্রণের সেটা দ্রাবক, যেটা কম পরিমাণে থাকবে সেটা হয়ে যাবে আমাদের দ্রাবক। ওকে, চলো নেক্সট। আচ্ছা, সমসত্ব অসম, আচ্ছা এটা আমি তোমাদেরকে নেক্সট একটা টপিকে পড়াবো, ঠিক আছে? আমরা এবার আলোচনা করব যে দ্রবণের ক্লাসিফিকেশন, দ্রবণকে কত রকম ভাগে ভাগ করা হয়। দেখো, দ্রবণকে 3 ভাগে ভাগ করা হয়: প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ, প্রলম্বন। আচ্ছা স্যার, প্রকৃত দ্রবণ কি, ট্রু সলিউশন কি? দেখো, তোমরা যদি জলের মধ্যে লবণকে মিশিয়ে দাও, লবণকে যদি জলের মধ্যে গুলে দাও, কিছুক্ষণ পরে দেখবে আর সেই লবণকে দেখা যাচ্ছে না। দেখো, আমি অলরেডি আগে থেকে বানিয়ে রেখেছি, জলের মধ্যে লবণ দিয়েছি, দেখো লবণকে আর দেখাই যাচ্ছে না। এবং তার সঙ্গে আমি আরো একটি সলিউশন বানিয়ে রেখেছি, দেখো লবণের থেকে কিছুটা হলেও ঘন। দেখো এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, দেখো এই যে প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বন, এটা কিসের ভিত্তিতে করা হলো স্যার? দেখো, আমি প্রত্যেকটা জলের মধ্যে বিশেষ কিছু দ্রাব মিশিয়েছি, বিশেষ কিছু পদার্থ মিশিয়েছি, যে পদার্থগুলি ওই দ্রাবকের মধ্যে অর্থাৎ জলের মধ্যে গিয়ে বিভাজিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়েছে। তাই দ্রাবক কণাগুলি, দ্রাবক যেটা আমরা মেশাচ্ছি, সেই কণাগুলি জলের মধ্যে গিয়ে বিভাজিত হয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে, সেই কণার ব্যাস কতটা তার উপরে ডিপেন্ড করে আমরা বলে দিচ্ছি দ্রবণকে 3 প্রকারে ভাগ করা হচ্ছে। তাহলে প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বন, এটা ভাগ করা হচ্ছে কিসের উপরে ভিত্তি করে? এই দ্রাবকের মধ্যে যে কণাগুলিকে আমরা মিশিয়ে দিচ্ছি তার ব্যাসের উপরে ভিত্তি করে। আচ্ছা দেখো, এটা প্রকৃত সলিউশন বা প্রকৃত দ্রবণ, আর এটা দেখো অনেকটা ঘন। তার মানে এর মধ্যে যে দ্রাবক পদার্থটা আমরা মিশিয়েছি, লবণ যে মিশিয়েছি, সেই লবণের কণাগুলো কিন্তু এর মধ্যে গিয়ে কি হচ্ছে? এর মধ্যে গিয়ে কিন্তু বিভাজিত হয়ে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়েছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। বাট কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে দেখো কিছুটা হলেও কিন্তু ঘন আছে। আমি এর মধ্যে আঠা মিশিয়েছি, গাম মিশিয়েছি, এর মধ্যে দেখো কিছুটা হলেও কি এটা ঘন দেখাচ্ছে। এটা কি দেখাচ্ছে? ঘন দেখাচ্ছে। তার মানে এই যে দ্রবণটা, এর মধ্যে যে দ্রাব পদার্থের কণাগুলি, তার ব্যাস কি প্রকৃত দ্রবণের দ্রাব কণা অপেক্ষা বড়, সেই জন্য কি ঘন দেখাচ্ছে এবং মনে হচ্ছে আমরা বুঝতে পারছি যে কিছু একটা আছে। এবার আমরা যদি কোলয়েডীয় দ্রবণ হয়ে গেল, এবার যদি প্রলম্বনের কথা ভাবি, যে দেখো এই একটা প্রলম্বন আমি এখানে বানিয়েছি, যেখানে দেখো জলের মধ্যে যে কণাগুলি আমি মিশিয়েছি, সেই কণার দেখো একটা অধক্ষেপ পড়েছে। এটা কি মিশিয়েছি আমি এখানে মিশিয়েছি কি? চক বা চুন মিশিয়েছি, চুন। ঠিক আছে, দেখো এগুলো কি তৈরি করেছে? প্রলম্বন। যে খড়ি হয় না, ক্লাসে ব্ল্যাকবোর্ডে লেখা হয়, সেগুলোকে মিশিয়েছি। দেখো এই চুনের কণাগুলো দেখো নিচে জমা হয়ে গেছে, অধক্ষেপ পড়ে গেছে, এবং আমরা খালি চোখে বুঝতে পারছি যে না এর মধ্যে চুন মেশানো আছে, তাহলে বা চকের গুঁড়ো মেশানো আছে। তাহলে যেগুলো আমরা খালি চোখে দ্রাবগুলোকে দেখতে পাই, সেটাকে আমরা কি বলি? প্রলম্বন। এবং দেখো এটাকে আমরা বুঝতে পারছি মেশানো আছে, কিন্তু খালি চোখে বুঝতে পারছি না যে আছে কি না। বাট বুঝতে পারছি যে আছে, বাট আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে বোঝা গেল কি বললাম?
তাহলে প্রকৃত দ্রবণ, প্রলম্বন আর কোলয়েডের মধ্যে প্রাইমারি ডিফারেন্স কি? যে প্রকৃত দ্রবণে দ্রাবকের মধ্যে যে কণাগুলি থাকে, সেই দ্রাবকের মধ্যে যে কণাগুলি অর্থাৎ দ্রাব পদার্থগুলি তার ব্যাস সবচেয়ে কম হয়। কোলয়েডীয় কণার মধ্যে তার থেকে একটু বেশি হয়। প্রলম্বন এর মধ্যে আরো বড় হয় সেই কণাগুলির ব্যাস। তাহলে দ্রবণের দ্রাবের কণাগুলির ব্যাসের উপরে ভিত্তি করে, দ্রাবের কণাগুলির ব্যাসের উপরে ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা দ্রবণের প্রকারভেদ এখানে দেখে নিচ্ছি। দ্রাবকের মধ্যে দ্রাবের কণার আকারের উপর ভিত্তি করে দ্রবণ 3 প্রকারের হয়: প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ, প্রলম্বন। ছবি দেওয়া আছে, তোমরা এটা দেখে নাও ছবিটা, আর আমি তোমাদেরকে একদম ডিরেক্টলি দেখালাম, তাহলে এর সাথে তো কিছু যায় আসে না। চলো নেক্সট দেখো প্রকৃত দ্রবণ কি বলছে। যখন কোন দ্রাবকের মধ্যে দ্রাবের কণাগুলির ব্যাস খুবই ছোট হয়, কিরকম হয়? 10⁻⁻8 সেন্টিমিটার, 10⁻⁻8 সেন্টিমিটার। এই পরিমাণ ব্যাসে পরিণত হয়ে গেলে ওই দ্রবণের, যে দ্রবণ আমরা তৈরি করছি, দ্রাবক অর্থাৎ জল ধরে নাও, এখন জল ধরে নিলে তোমাকে বুঝতে সুবিধা হবে। জলের মধ্যে যে কণাগুলি মেশাচ্ছি সেই কণাগুলি বিভাজিত হয়ে তার ব্যাস যদি 10⁻⁻8 সেন্টিমিটার হয়ে যায়, তাহলে আমরা তাকে বলবো কি? তাকে আমরা বলবো সেটি প্রকৃত দ্রবণ। কারণ কি? 10⁻⁻8 সেন্টিমিটার মানে বুঝতে পারছো খুবই ক্ষুদ্র, কয়েক কোটি ভাগের 1 ভাগ। চলো কি কি হতে পারে প্রকৃত দ্রবণ? দেখো আমি তোমাদেরকে দেখালাম, লবণের সাথে জল যদি মিশিয়ে দাও, লবণকে আর খুঁজেই পাবে না। লবণ কোথায় হারিয়ে যাবে, লবণ ডানা মেলে কোথায় যে উড়ে যাবে, লবণকে তুমি দেখতেই পাবে না। তাই লবণের জলীয় দ্রবণ হলো কি? প্রকৃত দ্রবণ। চিনি শরবত করেছো তোমরা, চিনিকেও দেখো জলের মধ্যে মিশিয়ে দিলে তুমি চিনিকে আর খুঁজেই পাবে না। তাহলে চিনি দ্রবণ কি? প্রকৃত দ্রবণ। তুঁতে কি নীল বর্ণের হয়? সেই তুঁতেকেও যদি তুমি জলের মধ্যে মিশিয়ে দাও, তাহলে ও চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। ঠিক আছে? প্রভৃতি জলীয় সমসত্ব স্বচ্ছ মিশ্রণ হলো প্রকৃত দ্রবণ। চলো প্রকৃত দ্রবণের ডেফিনেশনটা দেখে নিই। বলছে যখন কোনো দ্রাবকে দ্রাবের কণাগুলি সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে পদার্থটির কণাসমূহ 10⁻⁻8 সেমি আকারে কণায় বিভাজিত হয়ে দ্রাবকের সঙ্গে মিশে সমসত্ব, আবারও কিন্তু বলছে সমসত্ব। দেখো দুটো দ্রবণ দেখালে তুমি বুঝতে পারবে। দেখো এই দ্রবণটা কিন্তু সমসত্ব নয়, এই যে প্রলম্বন, এটা সমসত্ব নয়, অস্বচ্ছ। দেখো উপরে জলের লেয়ার, তলায় চকের গুঁড়োর লেয়ার। এটাতে দেখো এটা সব জায়গায় লবণ কিন্তু সমানভাবে মিশে আছে, লবণের মধ্যে সমানভাবে মিশে আছে, তার মানে এটা সমসত্ব। বাট এখানে দেখো সমানভাবে মেশে নি। তাহলে প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য কি? তাকে সমানভাবে মিশতে হবে। তাহলে বোঝা গেল কি বললাম? এর ধর্ম কি? প্রকৃত দ্রবণের কণাগুলির আকার ছোট হয়। প্রকৃত দ্রবণের কণাগুলির আকার কি? খুবই ছোট হয়। প্রকৃত দ্রবণের কণাগুলির আকার খুবই ছোট হয়, সেই জন্যই তো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। ওকে চলো, কণাগুলির আকার খালি চোখে, এমনকি পরা অনুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে তুমি দূরবীন, মাইক্রোস্কোপ, যা খুশি তুমি নতুন কিছু যন্ত্র আবিষ্কার করলে তার সাহায্যে দেখার চেষ্টা করছো, আচ্ছা লবণগুলো কোথায় গেল দেখি, তুমি কিন্তু দেখতে পাবে না, কোনো রকম যন্ত্রের সাহায্যে তুমি দেখতে পাবে না। দ্রাব কণাগুলি ফিল্টার কাগজ এবং পার্চমেন্ট কাগজ অথবা প্রাণীজ বা উদ্ভিজ্জ ঝিল্লির মধ্য দিয়ে সহজে যেতে পারে। দেখো বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো যে ফিল্টার পেপার কি আর পার্চমেন্ট কাগজ কি। ছাঁকনি বাড়িতে চা করে না মায়েরা, চা করে, হ্যাঁ চা করার পরে দেখো ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেয়, ভালো চাটা জলীয় অংশটা বাইরে চলে, মানে পাত্রের মধ্যে চলে আসছে, আর যেগুলো উচ্ছিষ্ট অংশ আলাদা করে দিচ্ছে। ছাঁকনি কি হয়? বিভিন্ন পদার্থের মধ্যে আমার প্রয়োজনীয় পদার্থগুলিকে আলাদা করতে সাহায্য করে ছাঁকনি। তাই এই ফিল্টার পেপার কি? ফিল্টার পেপার হলো একটা ছাঁকনি, এরকম গোল গোল কাগজের টুকরো হয়। ফিল্টার পেপারের মধ্যে ছাঁকনি মানে কি? তার মধ্যে এরকম ছিদ্র থাকতে হবে। তাহলে ফিল্টার পেপারের মধ্যে যে ছাঁকনিগুলো থাকে, ফিল্টার পেপার যে ছাঁকনি, তার মধ্যে যে ছিদ্রগুলো থাকে, সেই ছিদ্রগুলো কি হয়? সেই ছিদ্রগুলো অনেক বড় বড় হয়। আর পার্চমেন্ট কাগজ যেটা, সেগুলোর মধ্যে যে ছিদ্র থাকে, সেইগুলোর মধ্যে যে ছিদ্র থাকে তার মধ্যে কি হয়? সূক্ষ্ম ছিদ্র থাকে। তাহলে সূক্ষ্ম ছিদ্র যদি থাকে, তার মধ্যে বড় কণা বেরোতে পারবে না। মনে করো বালি দেখেছো, বালি চালা হয়, বাড়ি বিল্ডিং করার সময় বালি দোকান থেকে কিনে এনে তারপরে মিস্ত্রিরা দেখবে চেলে নেয়, মিহি দানাযুক্ত বালিগুলোকে বাইরে বের করে দেয়, বড় বড়গুলোকে ফেলে দেয়। অর্থাৎ এবং তুমি মনে করো যদি ওই বড়
ছাঁকনির মধ্যে ওই যেগুলোতে বালি চালে তার মধ্যে দিয়ে তুমি চা ছাঁকো, তাহলে কি হবে? সব বেরিয়ে চলে যাবে। তাহলে যেহেতু ফিল্টার কাগজের ছিদ্র বড়, এটা কি? এটা হচ্ছে কি ফিল্টার পেপার, আর এটা কি পার্চমেন্ট পেপার, এটা পার্চমেন্ট পেপার। তাহলে ফিল্টার কাগজের ছিদ্র বড়, পার্চমেন্ট কাগজের মধ্যে ছাঁকনির যে ছাঁকনি মানে ছিদ্র থাকে তার মধ্যে ছোট ছোট, ঠিক আছে, যেমন চায়ের ছাঁকনি। তাহলে এই ফিল্টার পেপারের ছাঁকনির মধ্যে ফিল্টার পেপার যে ছাঁকনি তার ছিদ্রটা কি? তার ছিদ্রটা হচ্ছে ছোট ছোট। এই ফিল্টার পেপার কি হয়? এরকম পেপারটাকে গোল করে কাঁপা তৈরি করা হয়, ঠিক আছে, কাঁপা তৈরি করা হয় করে তার মধ্যে দিয়ে ছেঁকে নেওয়া হয় ফিল্টার পেপারের মাধ্যমে। ওকে, তাহলে ফিল্টার পেপার এবং পার্চমেন্ট পেপার উভয়ের মধ্য দিয়ে যেতে পারে এই প্রকৃত দ্রবণ। কেন যেতে পারে? কারণ প্রকৃত দ্রবণ তো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণা, ওর মধ্যে দ্রাব্য কণাগুলো তো চোখেই দেখা যায় না। তার মানে যত ফিল্টার পেপার যতই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র হোক না কেন তার মধ্যে দিয়ে প্রকৃত দ্রবণ পাস করে যায়, কারণ প্রকৃত দ্রবণের কি প্রকৃত দ্রবণের দ্রাবের কণাগুলি অনেক ছোট ছোট হয় এই কারণে, ঠিক আছে। এই দ্রবণ অনেক দিন ধরে রেখে দিলেও দ্রাব কণাগুলি থিতিয়ে পড়ে না। এই যে লবণ জলের প্রকৃত দ্রবণ, একে তুমি যদি রেখে দাও, এই লবণ কখনোই এই জলের মধ্য থেকে লবণ কখনোই বাইরে বেরিয়ে এসে তলায় থিতিয়ে পড়বে না। কিন্তু যদি প্রলম্বনের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করি, দেখতেই পাচ্ছ এই যে চকের গুঁড়োগুলো কিন্তু তলায় জমা হচ্ছে, চকের গুঁড়োগুলো তলায় কিন্তু জমা হচ্ছে। দেখো এবার তাহলে আমরা এখানে তাহলে বোঝা গেল, তাহলে কখনো থিতিয়ে পড়বে না, ঠিক আছে। চলো নেক্সট আমরা প্রকৃত দ্রবণ হয়ে গেল, এইবার আমরা কোলয়েডীয় দ্রবণ সম্পর্কে জানবো। তাহলে কোলয়েডীয় দ্রবণ কাকে বলবো আমরা? যখন ওই দ্রাবের কণাগুলির ব্যাস প্রকৃত দ্রবণ অপেক্ষা কিছুটা বড় হবে। তাহলে সেই কণাগুলির ব্যাস কত বলছে? 10⁻⁷ সেন্টিমিটার টু 10⁻⁵ সেন্টিমিটার। নেগেটিভ ভ্যালু যত বাড়ে পাওয়ারে তত আকার বড় হয়, মানে যত নেগেটিভ ভ্যালু যত কম হয় আকার তত মানে ভ্যালুটা তত বড় হয়, ঠিক আছে। যেমন -5 এটা বড়, -7 এটা বড়, যত নেগেটিভ ভ্যালু যত উপরে বাড়বে তত সেটা কি ছোট ভ্যালু। ওকে, চলো তাহলে কত বলছে, কত ব্যাস হতে হবে? 10⁻⁵ থেকে 10⁻7 থেকে 10⁻⁵ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণায় বিভাজিত যদি হয়ে যায়, তাহলে আমরা তাকে বলবো কি? কোলয়েডীয় কণা। তাকে আমরা কি বলবো? কোলয়েডীয় কণা। এবং তোমরা বুঝতেই পারছো, যেহেতু দ্রাবের কণাগুলি কোলয়েডীয় দ্রবণে মানে কোলয়েডীয় সিস্টেমের যে দ্রাব কণা, সেই দ্রাবের কণার ব্যাস যেহেতু বড় হয়ে যাচ্ছে, তাহলে ও কিন্তু পার্চমেন্ট পেপারের মধ্য দিয়ে বেরোতে পারবে না। তুমি যদি মনে করো চায়ের ছাঁকুনি দিয়ে, চায়ের যে ছাঁকনি সেটা দিয়ে তুমি যদি মনে করো বালি চালবে, হবে কি? হবে না, কারণ বালির কণাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তাই কোলয়েডীয় দ্রবণের কণাগুলি যখন অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু কম্পেয়ার টু প্রকৃত দ্রবণ, ফলে ওই কণাগুলি পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে বেরোতে পারে না, কারণ পার্চমেন্ট কাগজের মধ্যে যে ছাঁকনি তার ছিদ্রগুলো কি অনেক ছোট। কিন্তু ক্লয়েডীয় দ্রবণের মধ্যে যে কণাগুলি আছে সেই কণাগুলি কিন্তু ফিল্টার পেপারের মধ্যে দিয়ে বেরোতে পারে, কারণ ফিল্টার পেপার যে ছাঁকনি হিসাবে ব্যবহার হচ্ছে তার ছিদ্রগুলো কিন্তু অনেকটা বড়। তাহলে দেখো, যখন কোনো দ্রাবকের মধ্যে অন্য কোনো অদ্রাব্য পদার্থ সূক্ষ্ম কণা 10⁻⁷ থেকে 10⁻⁵ সেমি ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত থেকে একটি অস্বচ্ছ এবং অসমসত্ব কিন্তু স্থায়ী মিশ্রণ তৈরি করে। দেখো, এটা কিন্তু অস্বচ্ছ, এটা কিন্তু দেখো স্বচ্ছ নয়, এটা অস্বচ্ছ, কিন্তু দ্রবণটা দেখো স্থায়ী, দ্রবণটা দেখো কোনো পৃথক হয়নি, যে এর মধ্যে কোনো অধক্ষেপ তৈরি হয়নি, কোনো সেপারেশন হয়নি, যে কণাগুলি আলাদা হয়ে যাচ্ছে, তেমন কি দ্রবণটা স্থায়ী, ঠিক আছে, দ্রবণটা স্থায়ী। কিন্তু সঙ্গে সঙ্গে যদি প্রলম্বনের তুলনা করি, দেখো এই দ্রবণটা স্থায়ী নয়, মিশ্রণটা দেখো আলাদা হয়ে গেছে, চক তলায় জল উপরে। ওকে, তাহলে কি হচ্ছে? তাহলে এটি অস্বচ্ছ এবং অস্বচ্ছ তো বটেই, এবং অসমসত্ব। দেখো অসমসত্বটা বুঝতে পারবে, দেখো নিচেরটা দেখো কিছুটা মনে হচ্ছে ঘন, এইটা দেখো, এটা দেখো নিচের দিকে যেন একটু মনে হচ্ছে ঘন, উপরের দিকে মনে হচ্ছে যেন একটু দেখো পাতলা, বাট এটা দেখো একদম স্বচ্ছ এবং সব জায়গায় সমান পরিমাণে লবণ ছড়িয়ে আছে। বাট এখানে দেখো, এখানে কিন্তু সব জায়গায় সমান পরিমাণে ছড়িয়ে নেই, উপরের দিকে দেখো একটু পাতলা মনে হচ্ছে, তলার দিকে দেখো একটু ঘন মনে হচ্ছে। সেই জন্য
জন্য এটাকে কি বলা হচ্ছে, অসমসত্ব, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে নেই। তাহলে অসমসত্ব এবং অস্বচ্ছ কিন্তু স্থায়ী মিশ্রণ তৈরি করে, যে মিশ্রণ থেকে অদ্রাব্য কণাগুলিকে ফিল্টার কাগজ দিয়ে সহজে যেতে পারে, কিন্তু পার্চমেন্ট কাগজ অথবা প্রাণীজ বা উদ্ভিজ্জ ঝিল্লির মধ্য দিয়ে যেতে পারে না। প্রাণীজ বা উদ্ভিজ্জ ঝিল্লির মধ্যে দিয়ে যেতে পারে না। প্রাণীজ বা উদ্ভিজ্জ ঝিল্লি কি, কোষ পর্দা বা উদ্ভিদের যে থাকে সেগুলো, ঠিক আছে, লেয়ার থাকে সেগুলো। তাহলে তখন সেই অস্বচ্ছ অসমসত্ব মিশ্রণকে কোলয়েডীয় দ্রবণ বলে। তাহলে কোলয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্য কি, ব্যাসার্ধ হতে হবে ব্যাস 10⁻⁷ থেকে 10⁻⁵ এর পর্যন্ত সেন্টিমিটার ব্যাস হতে হবে। মিশ্রণটা কি হতে হবে, অস্বচ্ছ এবং অসমসত্ব হতে হবে। আর কি হতে হবে, ফিল্টার কাগজের মধ্যে দিয়ে যেতে পারবে, বাট পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারবে না, কারণ কণাগুলির ব্যাস অনেকটা বড় হয়ে গেছে। উদাহরণ দিই, ভাতের ফ্যান, এটা একটা কোলয়েডীয় দ্রবণ। এই যে ফ্যান হয় না, ফ্যান হচ্ছে কি কোলয়েডীয় দ্রবণ। দেখবে কখনোই কিন্তু ফ্যান অধক্ষেপ করে না, ফ্যানে কিন্তু কখনো অধক্ষেপ পড়ে না। এর আরো একটা বৈশিষ্ট্য হলো কোলয়েডীয় দ্রবণ, দেখো এর নিচে দেখো কোনো অধক্ষেপ পড়েনি, এখানে দেখো কোনো অধক্ষেপ পড়েনি, কোনো অধক্ষেপ পড়বে না। ফ্যান যদি তুমি অনেকক্ষণ ধরে রেখে দাও, ফ্যানের কিন্তু অধক্ষেপ পড়ে না। দুধেও দেখবে অধক্ষেপ পড়ে না। সর পড়ে, সরটা কিন্তু আলাদা জিনিস। মাখন, কফি, আইসক্রিম, রক্ত, আঠা, এগুলো কি, এগুলো সব কোলয়েড, কারণ এর মধ্যে আমি বলেছি কি, আঠা আমি এর মধ্যে মিশিয়ে রেখেছি, আঠা দিয়ে ভালো করে ঘেঁটে দিয়েছি এটা, ঠিক আছে, দেখো কোনো অধক্ষেপ নেই। আচ্ছা, তোমরা যেন আবার কেউ রক্তফক্ত দিয়ে যেন আবার কোলয়েডীয় মানিও না, ঠিক আছে। দেখো ধর্ম, তাহলে কি ধর্ম, কি কোলয়েডীয় দ্রবণের কণাগুলিকে খালি চোখে দেখা যায় না। দেখো খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে না, আবারও দেখাচ্ছি আমি, খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে কোলয়েডীয় কণাগুলি খালি চোখে দেখা যায় না, উচ্চ শক্তি সম্পন্ন আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে কিন্তু দেখা যায়। আমরা যদি হাই পাওয়ার যুক্ত মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। কণাসমূহ ফিল্টার কাগজের মধ্য দিয়ে বেরিয়ে গেলেও পার্চমেন্ট কাগজ বা প্রাণীজ ও উদ্ভিজ্জ ঝিল্লির মধ্য দিয়ে যেতে পারে না। তবে কণাগুলি দ্রাবক থেকে বিচ্ছিন্ন হয় না বা স্বতঃস্ফূর্তভাবে থিতিয়েও পড়ে না। তাহলে বললাম কি, থিতিয়ে পড়ে না, দেখালাম একটু আগে, এরা থিতিয়ে পড়ে না। তাহলে বুঝতে পারছো, তোমরা এগুলো ভিডিও স্টপ করে লিখে নিতে পারো, ঠিক আছে। চলো নেক্সট প্রলম্বন কি? প্রলম্বন মানে তো দেখালাম, এতক্ষণ ধরে দেখাচ্ছি যে অধক্ষেপ তৈরি হবে এবং ওই যে দ্রাবক কণা, মেন বৈশিষ্ট্য কি, যে দ্রাবকের মধ্যে যে দ্রাবটাকে আমরা দ্রবীভূত করছি, তার ব্যাস কি হবে, তার ব্যাস অনেক বড় হবে এবং বলা হচ্ছে কি 10⁻⁵ সেন্টিমিটারের থেকেও বেশি হবে। তাহলে যখন কোনো পদার্থ অপর একটি পদার্থের মধ্যে মিশে যাচ্ছে এবং যেটা মিশছে, যে দ্রাব, তোমরা যেটাকে দ্রাব বলো, দ্রাবক যেটা মিশছে, তার ব্যাস যদি 10⁻⁵ সেন্টিমিটার, এগুলো কিন্তু পাওয়ার, হ্যাঁ, এটা 10⁻⁵ নয় কিন্তু 10⁻⁵, টাইপিং মিস্টেক, 10⁻⁵ এর থেকে যদি বেশি হয় ব্যাস, তাহলে আমরা তাকে, এবং দ্রবণটা যদি অসমসত্ব এবং অস্থায়ী হয়, একটু আগে বললাম অস্থায়ী কেন হয়, অস্থায়ী হয় দুটো সলিউশন আলাদা হয়ে যাচ্ছে, দেখো জল আলাদা, চকের গুঁড়ো আলাদা হয়ে যাচ্ছে, জল আলাদা, চকের গুঁড়ো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে যদি দুটো আলাদা হয়ে যায়, তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে বলবো প্রলম্বন। তাকে আমরা কি বলবো, তখন আমরা তাকে প্রলম্বন বলবো, ঠিক আছে। উদাহরণ কি, জলের মধ্যে মিহি গুঁড়ো চক দিলে কি হবে, চকের গুঁড়ো যদি আমরা, যেটা আমি বানিয়েছি তোমাদেরকে দেখালাম, চকের গুঁড়ো দিয়ে, তাহলে কি প্রলম্বন তৈরি হবে। বালির মিহি কণা মিশ্রিত অস্বচ্ছ অসমসত্ব মিশ্রণ, যদি জলের মধ্যে বালি দিয়ে দিই, সেটাও কি হবে, প্রলম্বন হবে। ধর্ম কি, তাহলে দেখো কণাগুলো যেহেতু প্রলম্বনের যে দ্রবণ, সেই দ্রাবকের মধ্যে দ্রাবের কণাগুলি যেহেতু কণাগুলি যখন বিভাজিত হয়ে গিয়ে অনেক বড় ব্যাস বিশিষ্ট কণা তৈরি হচ্ছে অন্যগুলোর তুলনায়, তাহলে বড় কণা হলে ও তাহলে ফিল্টার কাগজের মধ্যে দিয়েও যেতে পারবে না, পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়েও যেতে পারবে না। তাই বলা হচ্ছে কি, প্রলম্বনের কণাসমূহের সাধারণ মাইক্রোস্কোপে, এমনকি খালি চোখে তো দেখতে পাচ্ছি, মাইক্রোস্কোপের তো কোনো প্রয়োজনই নেই, এই কণাগুলি ফিল্টার কাগজ বা পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। তবে দ্রবণে স্থিরভাবে রেখে দিলে কণাগুলি আস্তে আস্তে পাত্রের তলদেশে থিতিয়ে পড়ে, যেটা তোমাদের দেখালাম, চকের গুঁড়োগুলো তলায় ধীরে ধীরে কি হয়েছে, তলায় ধীরে ধীরে কিন্তু থিতিয়ে পড়েছে, তলায় ধীরে ধীরে থিতিয়ে পড়েছে। তাহলে কি হবে, তলায় ধীরে ধীরে থিতিয়ে পড়বে। এই ধরনের সাধারণ ঘোলা, এই ধরনের দ্রবণ ঘোলাটে এবং অস্বচ্ছ প্রকৃতির হয়। তাহলে তোমরা বুঝতে পারলে। চলো এইবার তোমাদেরকে আমি বলবো টিন্ডাল প্রভাব। কি বলবো, টিন্ডাল প্রভাব। টিন্ডাল প্রভাব কি,
দেখো আমরা যদি প্রকৃত দ্রবণের মধ্য দিয়ে লাইট পাস করাই, লাইটটা কোথায় গেল, এক মিনিট, আমরা যদি প্রকৃত দ্রবণের মধ্য দিয়ে লাইট পাস করাই এইভাবে, দেখো দেখতে পাচ্ছ কিনা ক্যামেরায়, দেখো এই লাইট কিন্তু ইজিলি দেখো সামনের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো আমি এভাবেও দেখানো, লাইটটা বন্ধ করে দিই, দেখো দেখো এর মধ্যে দিয়ে আমি যদি লাইট পাস করাই, বোর্ডে লাগছে কি, বোর্ডে লাগছে, দেখো লাইট পাস করাই আমি, দেখা যাচ্ছে এটা প্রকৃত দ্রবণ সোডিয়াম ক্লোরাইড, দেখো ক্যামেরার সামনেই দিচ্ছি, লাইট পাস করাই, দেখো লাইটের কোনো রিফ্লেকশন হবে না, লাইটের কোনো রিফ্লেকশন কিন্তু হচ্ছে না, ও সোজা কিন্তু রিফ্লেকশন না করে, ওর কোনো বিচ্ছুরণ না হয়ে সোজা বাইরে বেরিয়ে যাচ্ছে, কোনো রিফ্লেকশন হচ্ছে না। আমার হাতে একটা রিফ্লেক্ট হচ্ছে, কোনো রিফ্লেকশন কিন্তু হচ্ছে না। দেখো দেখো আমি আরো ভালোভাবে দেখাবার চেষ্টা করছি, তোমরা দেখো। এইবার আমি যদি কোলয়েডীয় দ্রবণকে যদি আমি ব্যবহার করি, কোলয়েডীয় দ্রবণ, দেখো এইবার দেখো তো পুরো পাত্রটায় দেখো লাইটের বিচ্ছুরণটা দেখো, চারিদিকে লাইট ছড়িয়ে পড়ছে, আমি সব দিক দিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখো পুরো দ্রবণটা লাল হয়ে গেছে, তাহলে দেখো কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে আলো কিন্তু সমস্ত জায়গায় বিচ্ছুরণ ঘটে এবং স্ক্যাটারিং বলে একে, আলো ছড়িয়ে পড়ছে, দেখো আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে, এবং আলোর গতিপথ বোঝা যাচ্ছে আলো কোন দিকে ছড়িয়ে পড়ছে। একই রকম ভাবে আমরা যদি প্রলম্বনের ক্ষেত্রেও করি, সেক্ষেত্রেও দেখো আলো কিন্তু ছড়িয়ে পড়ছে, দেখো ভালো করে দেখো, প্রলম্বনের ক্ষেত্রেও কিন্তু আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে, তাহলে প্রলম্বন এবং কোলয়েডীয় দ্রবণে আলো ছড়িয়ে পড়লেও প্রকৃত দ্রবণে কিন্তু আলো ছড়াচ্ছে না। খেয়াল করে দেখো, একদম স্ট্রেট লাইন দেখা যাচ্ছে, ভালো করে ভিডিওটা দেখো, ক্লাসটা দেখো, ভালো করে দেখো, আলো কিন্তু ছড়াচ্ছে না, ঠিক আছে। এই যে ঘটনা, এবার লাইটটা জ্বালাই, এই ঘটনাটাকে বলে টিন্ডাল প্রভাব। এই ঘটনাটাকে কি বলে, টিন্ডাল প্রভাবে কি হয়, তাহলে যে আলোর গতিবেগের পরিবর্তন হচ্ছে প্রকৃত দ্রবণে, আলো যে স্ক্যাটারিং হচ্ছে, আলো ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, তাহলে প্রকৃত দ্রবণে কিন্তু এই আলো ছড়াচ্ছে না, দেখলে তোমরা সোজা বেরিয়ে যাচ্ছে লাইটটা। কিন্তু কোলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বনের ক্ষেত্রে আলো কিন্তু পাস হওয়ার সময় ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। তাহলে এই বিষয়টা আমাদেরকে এবার জানতে হবে। দেখো তাহলে প্রকৃত দ্রবণে কি হচ্ছে, দ্রাবের কণার ব্যাস 10⁻⁸ সেমি থেকে 0.1 ন্যানোমিটার হচ্ছে প্রকৃত দ্রবণে। কোলয়েডীয় দ্রবণের ব্যাস কত, এত বা 1 থেকে 100 ন্যানোমিটার। প্রলম্বনের ব্যাস কত, 10⁻⁵ সেন্টিমিটারের থেকে বেশি বা 100 ন্যানোমিটারের থেকে বেশি। প্রকৃতি কেমন, প্রকৃত দ্রবণের সমসত্ব স্বচ্ছ, কোলয়েডীয় দ্রবণের অসমসত্ব অস্বচ্ছ, প্রলম্বনেরও অসমসত্ব অস্বচ্ছ। দৃশ্যমানতা, পরাণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা যায় না, মানে পরাণুবীক্ষণিক যন্ত্র মানে হচ্ছে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ। তোমরা এমনি মাইক্রোস্কোপের নাম শুনেছো, বায়োলজিক্যাল ল্যাবে থাকে, বাট পরাণুবীক্ষণিক মানে হচ্ছে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, ওর থেকে অনেক উচ্চমানের, তার সাহায্যেও দেখা যায় না। পরাণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে কোলয়েডীয় দ্রবণের কণাগুলি দেখা যায়, বাট প্রলম্বন তো খালি চোখে আমরা দেখে নিচ্ছি ভাই, আর কি দরকার সব যন্ত্রপাতি। আলোক ধর্ম, এই যেটা এতক্ষণ ধরে বোঝালাম, এই যে একটু আগে বোঝালাম আলোক ধর্ম, আলোক রশ্মি পাঠালে আলো বিচ্ছুরিত হয় না, অর্থাৎ টিন্ডাল প্রভাব দেখায় না। এই যে আলোর বিচ্ছুরণ ঘটছে, ঘটনাকে টিন্ডাল প্রভাব বলে। তাহলে প্রকৃত দ্রবণে টিন্ডাল প্রভাব বা আলোর বিচ্ছুরণ ঘটে না, কিন্তু আলোক রশ্মি বিচ্ছুরিত করে, এক্ষেত্রে টিন্ডাল প্রভাব দেখায়। কোলয়েডীয় দ্রবণ তোমরা দেখতেই পেলে টিন্ডাল প্রভাব দেখায়। উত্তপ্ত করলে বা তাড়াতাড়ি বিশ্লেষ্য যোগ করলে থিতিয়ে পড়ে। আচ্ছা কোথা থেকে কোথায় চলে গেলাম। তাহলে প্রলম্বনের ক্ষেত্রে দেখো, কোনো ক্ষেত্রে আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটে, অর্থাৎ কোন ক্ষেত্রে কোলয়েডীয় দ্রবণের প্রলম্বনের ক্ষেত্রেও আলোর বিচ্ছুরণ ঘটে, তোমরা দেখতে পেলে। থিতিয়ে পড়ার প্রবণতা, কণাগুলি কখনো থিতিয়ে পড়ে না। উত্তপ্ত করলে কোলয়েডীয় দ্রবণ থিতিয়ে পড়তে পারে,
প্রলম্বন অভিকর্ষজ বলের প্রভাবে ধীরে ধীরে তলায় থিতিয়ে পড়ে। বোঝা গেল কি বললাম? তাহলে এই হলো ব্যাপার। দেখো কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে বা প্রলম্বনের ক্ষেত্রে দেখো আলোর বিচ্ছুরণ ঘটছে, কিন্তু চারিদিকে দেখো আলোটা ছড়িয়ে পড়ছে, চারিদিকে দেখো দ্রবণের মধ্যে আলোটা কিন্তু ভিতরে গিয়ে বিক্ষেপণ ঘটছে। কিন্তু যদি আমরা প্রকৃত দ্রবণ ব্যবহার করি, প্রকৃত দ্রবণে কিন্তু দেখো আলোর বিচ্ছুরণ কিন্তু ঘটছে না, আলো সরাসরি দ্রবণের মধ্যে দিয়ে পাস করে বাইরে বেরিয়ে যাচ্ছে, কোনো বিচ্ছুরণ ঘটছে না, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বাট কোলয়েডীয় দ্রবণ বা প্রলম্বনের ক্ষেত্রে কি হচ্ছে, আলোর কিন্তু বিচ্ছুরণ ঘটছে। দেখো এইবার তোমাদেরকে আমি বলবো সোডিয়াম থায়োসালফেট থেকে কিভাবে সোডিয়াম সালফারের সল প্রস্তুত করা হয়। এটা সালফার সল একটা কোলয়েড। দেখো সোডিয়াম থায়োসালফেটের সংকেত হচ্ছে Na2S2O3 আর তার সাথে 5 অণু জল থাকে। এই 5 অণু জলের সাথে আমরা যদি HCl বা H2SO4 যোগ করি, যোগ করলে সালফার সল প্রস্তুত হয়। ব্যাস এইটুকু জেনে রাখলেই হবে, সালফার সল প্রস্তুত হয় এবং যার কালার হয়ে যায় কি ইয়েলো কালার। ঠিক আছে, যার কালার হয়ে যায় কি ইয়েলো কালার, এবং সেখানে যদি আমরা লাইট পাস করাই এরকম লাইট কি হয়, আলোর বিচ্ছুরণ ঘটে। তাহলে সোডিয়াম থায়োসালফেটের সাথে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দিই, দিলে কি হবে, সালফার সল তৈরি হবে। কি করে বুঝবো সেটা কোলয়েডীয় দ্রবণ? আমরা যদি লাইট পাস করাই তাহলে আলোর বিচ্ছুরণ ঘটবে, আলোর বিচ্ছুরণ ঘটবে। ওকে, চলো নেক্সট। তাহলে আমরা নেক্সট যাব তেল জল। এটা তেল তেল নয়, তেল জল। দেখো ভালো করে শোনো, তেল জল ও সাবান ব্যবহার করে ইমালশন প্রস্তুতি। তাহলে ইমালশন কি? ইমালশন হলো এক প্রকার কোলয়েড। ইমালশন হলো কি? এক প্রকার কোলয়েড, যেখানে দুটোই তরল পদার্থ থাকে। মজার ব্যাপার আছে, মজার ব্যাপার আছে, দেখো মজার ব্যাপার আছে, শোনো। দেখো আমি এখানে তোমাদেরকে কি নিয়েছি, জল নিয়েছি, জল। এবং এই জলের সাথে আমি দেখো আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তেল। এই জলের সাথে আমি তেল দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের জন্য এসব করতে হচ্ছে। ঠিক আছে, অবশ্যই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও এত সুন্দর ক্লাসটি। ঠিক আছে, লাইক করো, কমেন্ট করে দাও যে কেমন লাগছে তোমাদের ক্লাস। দেখো আমি জল নিয়েছি আর এর মধ্যে কি নিয়েছি, সরিষার তেল নিয়েছি। তাহলে এই জল আর তেল আমি গায়ের জোরে জোরে ঝাঁকাচ্ছি, গায়ের জোরে জোরে ঝাঁকাচ্ছি। দেখো একদম খুব সুন্দর কালার হয়ে গেছে না? এবার তোমার মনে হচ্ছে কি মিশে গেছে, জল আর তেল মিশে গেছে। কিছুক্ষণ ওয়েট করো, দেখো জল আর তেল মেশে কিনা। কিছুক্ষণ পরে আমরা দেখব এই জল আর তেল কিন্তু মেশেনি, জলগুলো তলায়, তেল উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে চলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি বিষয়টা। তাহলে এই যে জল অর্থাৎ দুটোই তরল পদার্থ, দুটি যদি তরল পদার্থের আমরা মিশ্রণ নিই, দুটি তরল পদার্থের যদি আমরা মিশ্রণ ঘটাই, তখন যে দ্রবণটি তৈরি হয় তাকে বলে ইমালশন। তাকে কি বলে, দেখো অয়েল অ্যান্ড ওয়াটার, অয়েল অ্যান্ড ওয়াটার। তাহলে জল আর তেল আমরা যদি একসঙ্গে মিশিয়ে দিই তখন যে দ্রবণ তৈরি হয় তাকে কি বলে ইমালশন। কিন্তু আমরা কিছুক্ষণ পর মিশিয়ে দেওয়ার পরে দেখব যে তেলটা উপরে মিশবে না, কখনো মিশবে না, তেলে জলে মেশে না, তেলে জলে মেশে না, তেলে জলে মেশে না। ঠিক বোঝা গেল, তেলে জলে মেশে না। তাহলে বোঝা গেল কি বললাম। এবং বাড়িতে তোমাদের দেখবে মায়েরা যখন রান্না করে সকালে দেখবে অনেকে গ্রামের দিকে এখনো আছে, এরা পুকুরে বাসনপত্র তারা পরিষ্কার করেন এবং যখন খাবার পুকুরের সময় অনেক সময় ফেলে দেয়, দেখবে পুকুরের উপরে তেলের একটা আস্তরণ পড়ে থাকে। ঠিক আছে, তো চলো তোমরা দেখে নাও। এবার দেখো জলটা তলায় ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। দেখো জল তলায় কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে এবং ভালো করে খেয়াল করে দেখো, আমি একটু কাছে নিয়ে যাচ্ছি, দেখো উপরের তেলের লেয়ারটা কিন্তু আলাদা হতে শুরু করেছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তেলের লেয়ারটা। এবং দেখো তলায় দেখো একদম অসাধারণ স্বচ্ছ জল, একদম অসাধারণ স্বচ্ছ জল। তাহলে এই যে কোলয়েডটা আমরা প্রস্তুত করলাম একে বলে কি, অপদ্রব্য। এটা ব নয়, প হবে, অপদ্রব্য বা
ইমালশন। তাহলে এইভাবে আমরা কি প্রস্তুত করলাম, ইমালশন প্রস্তুত করলাম। এইবার দেখো, এইবার ভালো করে খেয়াল করে দেখো, পুরো পরিষ্কার স্বচ্ছ জল তলায় উপরে এই যে দুটো তরলের মিশ্রণ। এইবার দেখো আমি এখানে কি ব্যবহার করা হয়েছে, সাবান ব্যবহার করবো একটা। এবার দেখো এই যে ইমালশন, দেখো এইবার বুঝতে পারছো কালারটা দেখতে পাচ্ছ, কম্পেয়ার করো, তাহলে জল আর তেলের মিশ্রণ করানো হয়েছে। এইবার আমি কি করব, এই জল আর তেলের মধ্যে কিছুটা কি দিয়ে দেব, এই জল আর তেলের মধ্যে আমি কিছুটা দিয়ে দেব ডিটারজেন্ট ব্যবহার করব। দেখো আমি ডিটারজেন্টও নিয়ে এসেছি তোমাদের জন্য, ঠিক আছে, আমি দেখো ডিটারজেন্টও নিয়ে এসেছি তোমাদের জন্য। আমি এর মধ্যে কি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট। এর মধ্যে কি দিয়ে দিলাম, আরো একটু দিয়ে দিচ্ছি। এর মধ্যে কি দিয়ে দিচ্ছি, দেখো এর মধ্যে আমি ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি। এই ডিটারজেন্ট দিয়ে দিলে কি ঘটনাটা ঘটবে দেখো, আমি এইবার যদি একে ঝাঁকাই, এইবার ঝাঁকালে কিন্তু কিছুটা হলেও মিশ্রণটা একসঙ্গে হওয়ার চেষ্টা করবে। এই যে ঘটনা, একে বলে ইমালসিফিকেশন। এবং এই যে আমি ডিটারজেন্ট ব্যবহার করলাম, এই ডিটারজেন্টকে বলে ইমালশন কারক বলে। এই যে ডিটারজেন্ট আমাদের কি কাজে লাগছে, এই ডিটারজেন্ট আমাকে এই দুটি তরল পদার্থকে আরো ভালোভাবে মিশ্রিত করতে সাহায্য করছে। এইবার দেখো এটা কিন্তু অত সহজে আর তেল আর জল কিন্তু আলাদা হবে না। কেন হবে না, কারণ আমি ডিটারজেন্ট ব্যবহার করেছি, ইমালশন কারক। এই ডিটারজেন্টের কাজ কি, তাহলে ওই কোলয়েডীয় দ্রবণকে ওই যে তেল আর জলকে আরো বেশিক্ষণ সময় ধরে মিশিয়ে রাখতে সাহায্য করছে। দেখো এইবার দেখো আলাদা হওয়ার প্রবণতা কিন্তু অনেক কম। বোঝা গেল কি বললাম? তাহলে এই হলো বিষয়। চলো, তাহলে তোমরা বুঝে গেছো তাহলে কি হবে, তাহলে অয়েল ওয়াটার মিশিয়েছি, তার সঙ্গে সাবান দিয়ে আমরা বা ডিটারজেন্ট ব্যবহার করে আমরা কোলয়েড বানিয়েছি। তাহলে এই হলো ব্যাপার। এইবার দেখো এই টপিকগুলো নেক্সট ক্লাসে তোমাদেরকে পড়াবো। এখন যেটা আমি তোমাদেরকে পড়াবো, দেখো কোলয়েডীয় দ্রবণের বিভিন্ন দশা। আমি তোমাদেরকে কি বলবো এবার, কোলয়েডীয় দ্রবণের বিভিন্ন দশা। তোমরা দেখতে পেলে যে আমি যখন ইমালশন বা তৈরি করলাম, দুটোই কি ছিল, দুটোই তরল, একটা জল একটা তেল। আমি যখন লবণ এবং জল মিশিয়েছিলাম, একটা কঠিন একটা তরল ছিল। আমি যখন স্প্রাইটের উদাহরণ দিলাম, তখন একটা তরল একটা গ্যাসীয় ছিল। বোঝা গেল? তাহলে এই কোলয়েডীয় দ্রবণের দশা বলতে কি, আমরা যাকে দ্রাবক আর দ্রাব বলে জানতাম, সেটা ওয়ান টাইপ অফ দশা। দশাটা কি দেখো, কোলয়েডীয় সিস্টেমের যে দশা মানে কি, মনে করো কঠিন তরল যে দুটো পদার্থ মেশাচ্ছি, এই দুটো পদার্থকে আমরা দশা বলছি। যে দশাটি 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার ব্যাসযুক্ত কণারূপে অপর দশার মধ্যে সমভাবে ছড়িয়ে থাকে, তাকে বলে বিস্তৃত দশা। দেখো দেখো জলের মধ্যে লবণ ছড়িয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে গেছে, মুক্ত হয়ে ছড়িয়ে গেছে, দু হাত খেলে পাখির মতো উড়ে বেরিয়েছে লবণ জলের মধ্যে। তাহলে কে ছড়িয়ে পড়ছে, লবণ ছড়িয়ে পড়ছে। তাহলে কে ছড়িয়ে পড়ছে, লবণ ছড়িয়ে পড়ছে। তাহলে লবণ যদি ছড়িয়ে পড়ে, যেটা ছড়িয়ে পড়ছে সেটাকে আমরা কি বলবো, বিস্তৃত দশা। যার মধ্যে ছড়িয়ে পড়ছে সেটাকে আমরা কি বলবো, বিস্তার মাধ্যম। দেখো আমরা এখানে জল নিয়েছিলাম আর কি নিয়েছিলাম, তেল নিয়েছিলাম। তাহলে তেলটা কোথায় ছড়িয়ে পড়ার চেষ্টা করছে, জলের মধ্যে। কে ছড়িয়ে পড়ছে, তেল ছড়িয়ে পড়ার চেষ্টা করছে, আবার আলাদা হয়ে যাচ্ছে, বাট একটা সময় তো চেষ্টা করছে। তাহলে যে ছড়িয়ে পড়ছে সে হলো বিস্তৃত দশা, যার মধ্যে ছড়িয়ে পড়ছে সেটি হলো বিস্তার মাধ্যম। বোঝা গেল কি বললাম? চলো, তাহলে কোলয়েডীয় সিস্টেমের যে দশাটি 10⁻⁷ সেমি থেকে 10⁻⁵ সেমি ব্যাসযুক্ত কণারূপে অপর দশার মধ্যে সমানভাবে ছড়িয়ে থাকে, তাকে বলে কি, বিস্তৃত দশা। বিস্তার মাধ্যম কোলয়েডীয় সিস্টেমের যে দশার মধ্যে বিস্তৃত দশা ছড়িয়ে থাকে, অর্থাৎ তাকে বলা হবে কি, বিস্তার মাধ্যম। তাহলে লবণ যদি বিস্তৃত দশা হয়, জল হবে বিস্তার মাধ্যম, অর্থাৎ বিস্তৃত দশা যার মধ্যে ছড়িয়ে থাকে সেটাই হবে বিস্তার মাধ্যম।
দেখো, জলের মধ্যে চর্বি বা তেলের কণাগুলি অসমসত্বভাবে মিশে দুধ সৃষ্টি করে। তাহলে দুধের মধ্যে কি থাকে? জলের কণা থাকে আর চর্বি বা তেল থাকে। বোঝা গেল? জল হলো বিস্তার মাধ্যম এবং চর্বি হলো এখানে বিস্তৃত দশা। এবারে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশার বিভিন্ন রকম প্রকৃতি হতে পারে। বিস্তৃত দশা গ্যাসীয় হতে পারে, কঠিন হতে পারে। চলো আমরা দেখে নিই বিষয়টা। বিভিন্ন প্রকার কোলয়েডীয় দ্রবণ, এখান থেকেই আমরা জানবো বিভিন্ন প্রকার কোলয়েডীয় দ্রবণ। দেখো, এখান থেকেই আমরা জানবো। দেখো, বিস্তৃত দশা বলছে, বিস্তৃত দশা যদি কঠিন হয় আর বিস্তার মাধ্যম যদি তরল হয়, তাকে আমরা বলবো সল। এটা তোমাকে কি করতে হবে? এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে বিস্তৃত দশা যদি কঠিন হয়, বিস্তার মাধ্যম যদি তরল হয়, তখন আমরা তাকে কি বলি? সল বলি। কয়েকটা সলের উদাহরণ বলো দেখি। মিল্ক অফ ম্যাগনেসিয়াম, তরল রং, দেহকোষের অভ্যন্তরে তরল, টুথপেস্ট, সিলভার সল, গোল্ড সল প্রভৃতি। দেখো, বিস্তৃত দশা তরল, বিস্তার মাধ্যম কঠিন, এইরকম সিস্টেম, এইরকম কোলয়েডকে আমরা কি বলি? জেল বলি। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে জেল কাকে বলে। তাহলে বিস্তৃত দশা কঠিন, বিস্তৃত দশা তরল কিন্তু বিস্তার মাধ্যম কঠিন হলে তাকে জেল বলা হয়। জেলের উদাহরণ কি? দই, পনির, জুতোর কালি। বিস্তৃত দশা যদি কঠিন, বিস্তার মাধ্যম যদি গ্যাস হয়, তাকে বলে কঠিন অ্যারোসল। কঠিন অ্যারোসলের উদাহরণ কি? ধোঁয়া, বাতাসে ভাসমান ধূলিকণা। ঠিক আছে? বিস্তৃত দশা কঠিন, বিস্তৃত দশা গ্যাসীয়, বিস্তার মাধ্যম কঠিন হলে তাকে আমরা কি বলবো? কঠিন ফোম। কঠিন ফোমের উদাহরণ এখান থেকে দেখে নেবে। বিস্তৃত দশা গ্যাস কিন্তু বিস্তার মাধ্যম তরল হলে তাকে আমরা ফোম বলি। ফোমের উদাহরণ কি? সাবানের ফেনা, সোডা ওয়াটার প্রভৃতি। বিস্তৃত দশা তরল কিন্তু বিস্তার মাধ্যম যদি গ্যাসীয় হয়, তাহলে তাকে আমরা কি বলবো? তরল অ্যারোসল। তরল অ্যারোসলের উদাহরণ কি? কুয়াশা, মেঘ, ফেনা প্রভৃতি। বিস্তৃত দশা তরল কিন্তু বিস্তার মাধ্যম যার মধ্যে মিশে যাচ্ছে, তার বিস্তার মাধ্যম কি? সেটা কি? ইমালসন। তাকে আমরা কি বলবো? ইমালসন বলবো। দুধ, এটা একটা ইমালসন। তেলে জল, শ্যাম্পু, কড লিভার অয়েল, এগুলো কি? ইমালসন। কঠিন, বিস্তৃত দশা কি? কঠিন, বিস্তার মাধ্যমও কঠিন, তাকে আমরা কি বলবো? কঠিন সল। কঠিন সল কি? সংকর ধাতু, রঙিন কাঁচ, রুবি কাঁচ, এগুলো। তাহলে বিস্তৃত দশা কঠিন তরল না গ্যাস, বিস্তার মাধ্যম কঠিন তরল না গ্যাস, এর উপরে ডিপেন্ড করে কোলয়েডের বিভিন্ন রকম নাম হয়। এগুলো ইনফরমেটিভ পার্ট, তোমার একটু মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করে নিও, উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করো। তাহলে দেখো, সল কি? এই যে একটু আগে বলে দিলাম, বিস্তৃত দশা কঠিন ও তরল বিস্তার মাধ্যম দ্বারা গঠিত কোলয়েডীয় সিস্টেমকে। উদাহরণ কি? গোল্ড সল, সালফার সল। জেল, বিস্তৃত দশা তরল, বিস্তার মাধ্যম যদি কঠিন হয়, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা জেল বলবো। দই, পনির, দই এক প্রকার কি? জেল, যার বিস্তৃত দশাও তরল, বিস্তার মাধ্যমও তরল। ওকে, চলো। ইমালসন, যেটা তোমাদেরকে একটু আগেই আমি অনেক ভালো করে বুঝিয়েছি, সেহেতু জাস্ট একবার এর ডেফিনেশনটা বলে দিই। একটি তরল পদার্থের মধ্যে অমিশ্রণীয়, মানে মেশে না, একটি তরল পদার্থের মধ্যে অমিশ্রণীয় অপর একটি তরল পদার্থ ক্ষুদ্র বিন্দুর আকারে 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার ছড়িয়ে যে কোলয়েডীয় সিস্টেম গঠন করে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? ইমালসন। ঠিক আছে? ইমালসনের বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম উভয়ই তরল। উদাহরণ দুধ, মাখন, কোল্ড ক্রিম, ভ্যানিশিং ক্রিম। এতক্ষণ ধরে যেটা কিন্তু বোঝালাম আমি তোমাদের, যে তেল এবং জলের মিশ্রণ যেটা দেখালাম। ওকে, তারপরে দেখো, ইমালসনের প্রকারভেদ কি? দুই প্রকারের হয়। জলে তেল জাতীয়, এখানে কি হয়? এখানে তেল বা চর্বি, এখানে তেল বা চর্বি হচ্ছে বিস্তৃত দশা, তেল বিস্তৃত দশা। জলে তেল, জলে তেল, ঠিক আছে? জলে তেল, অয়েল ইন ওয়াটার। তাহলে এখানে বিস্তৃত দশাকে তেল বা চর্বি, আর বিস্তার মাধ্যমকে জল হচ্ছে বিস্তার মাধ্যম। তাহলে বিস্তৃত দশা তেল বা চর্বি, আর বিস্তার মাধ্যম যদি জল হয়, বিস্তার মাধ্যম তার মানে কি? যার মধ্যে, দেখো এখান থেকে বোঝা যাচ্ছে জলে তেল, তার মানে কি? জলের মধ্যে তেল। তাহলে যার মধ্যে আছে সেইটাই তো বিস্তার মাধ্যম, আর যেটা যাচ্ছে সেটা কি? বিস্তৃত দশা। তাহলে এখানে তেল ও চর্বি হলো বিস্তৃত দশা, জল হলো বিস্তার মাধ্যম। এইরূপ যে ইমালসন, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো জলে তেল জাতীয় ইমালসন। ঠিক আছে? উদাহরণ কি? দুধ, ভ্যানিশিং ক্রিম। তেলে জল, এখানে বিস্তৃত দশা, এখানে জল হলো বিস্তৃত দশা। তাহলে যখন তেলে জল বলছে, তাহলে জল হলো বিস্তৃত দশা। তেলে জল মানে তেলের মধ্যে জল, তার মানে কি? জল বিস্তৃত দশা। কার মধ্যে যাচ্ছে?
তেলের মধ্যে তেলে জল, তেলের মধ্যে জল, তাহলে তেলের মধ্যে যাচ্ছে মানে কি, তেল হলো বিস্তার মাধ্যম, তেলের মধ্যে জল। তাহলে অল্প পরিমাণে জলকে অতিরিক্ত পরিমাণে তেলের সঙ্গে মিশিয়ে যে ইমালশন উৎপন্ন করা, যেমন মাখন, মাখন, লিভার তেল প্রভৃতি, মাখন, ঠিক আছে, এগুলো তোমরা এখান থেকে দেখো ইমালশনের বিভিন্ন রকম প্রকারভেদ। ইমালশন অপদ্রব্যের ধর্ম, ঠিক আছে, সলের বিস্তৃত দশার কণাগুলির আকারের চেয়ে সল মানে একটু আগে বললাম সল কি, তাহলে সলের যে বিস্তৃত দশা তার কণাগুলির আকারের চেয়ে ইমালশনের বিস্তৃত দশার বিন্দু কণার আকার বড় হয়। তাহলে সল অপেক্ষা ইমালশনের বিস্তৃত দশার কণাগুলির আকার বড় হয়। কোলয়েডের মতো ইমালশনের আলোক ধর্ম, যেমন টিন্ডাল এফেক্ট, গতীয় ধর্ম, তড়িৎ ধর্ম, ইমালশনকে উত্তপ্ত করলে তরলগুলিকে বহুক্ষণ ধরে বিশ্লিষ্ট করা যায়। তাহলে ইমালশনের এই ধর্মগুলি তোমাকে মনে রাখতে হবে। তাহলে ধর্মগুলি একবার রিডিং দিয়ে রেখো ইমালশনের। চলো, ইমালশন কারক, এই যে একটু আগে আমি তোমাদেরকে কি করলাম, তেল এবং জলের মধ্যে কি যুক্ত করেছিলাম, ডিটারজেন্ট। তেল এবং জলের মধ্যে ডিটারজেন্ট যোগ করলাম। এই ডিটারজেন্টটা কি ইমালশনকে আরো ভালো করে ইমালসিফিকেশন করতে সাহায্য করেছে, ভালো করে দুটো তরলকে মিশতে সাহায্য করেছে। তাই ডিটারজেন্টকে কি বলা হবে, ইমালশন কারক। তোমাদের এগুলো পড়িয়ে দিয়েছি এর আগে। তাহলে অস্থায়ী ইমালশন গঠনের জন্য বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম ছাড়াও অন্য একটি তৃতীয় পদার্থ দুটি অমিশ্রণীয় তরলের মধ্যে যোগ করতে হয়। এই পদার্থটিকে ইমালশন কারক বা অপদ্রব্য কারক বলা হয়। উদাহরণ কি, সাবান, ডিটারজেন্ট, জিলেটিন, কেসিন। কেসিন কোথায় থাকে, দুধের মধ্যে। জল আর যে চর্বি, দুধের মধ্যে কেসিন থাকলে এই দুজনের মিশ্রণ অনেক ভালো হয়। তাহলে দুধের মধ্যে ইমালসিফিকেশন মানে ইমালসিফাইং এজেন্ট বা ইমালশন কারককে কেসিন, ঠিক আছে, দুটি অমিশ্রণীয় তরলের মধ্যে ইমালশন কারক পদার্থ যোগ করে স্থায়ী ইমালশন প্রস্তুত করার পদ্ধতিকে ইমালসিফিকেশন বলে। এই যে একটু আগে তেল আর জল মিশছিল না, তেল আর জল মিশছিল না, কিন্তু আমি এতে ডিটারজেন্ট দেওয়ার ফলে অনেকটা হলেও দেখো সেই নিচের সেই জলীয় ভাবটা কিন্তু আর আসছে না। নিচের দেখো সেই জলীয় ভাবটা নেই। আগেরটাতে কি ছিল, নিচে দেখবে একটা জলীয় অংশ আলাদা হয়ে যাচ্ছিল, বাট আমি যখন ডিটারজেন্ট মিশিয়ে দিলাম দেখো সেই জলীয় অংশটা কিন্তু আর নেই, জলীয় অংশটা আর নেই। তাহলে এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে কি, কিসের জন্য, ডিটারজেন্ট দেওয়ার জন্য। তাই ডিটারজেন্ট এই মিশ্রণটাকে তৈরি করতে আরো ভালো করে সাহায্য করেছে, যেখানে জল আর তেল অনেকটা ভালোভাবে মিশে আছে। তাই ডিটারজেন্ট হলো এখানে কি, ইমালসিফাইং এজেন্ট, বা এখানে কি বলবো, ডিটারজেন্টকে আমরা কারক, বাংলাতে কি বলা হচ্ছে, এটা ইমালশন কারক। বোঝা গেল? চলো, এই হলো ব্যাপার। তাহলে ইমালশন হলো, আচ্ছা, দৈনন্দিন জীবনে ইমালশনের বা অপদ্রব্যের ব্যবহার এই তো সহজ। মাখন খাদ্য রূপে, ঔষধ রূপে, কর্ন লিভার, বিভিন্ন তেল ভিডিওগুলো পড়ে নেবে তোমরা, নোটও করে নাও, ঠিক আছে, নোট করে নাও। জীবাণুনাশক রূপে ব্যবহার করা হয়। ডেটল, ফিনাইল প্রভৃতি এগুলো ইমালশন। ডেটল, ফিনাইল এগুলো কি ইমালশন। জামা কাপড় পরিষ্কার, সাবান ও জলের মিশ্রণে নোংরা জামা কাপড় ডোবালে ইমালশন গঠনের মাধ্যমে নোংরাগুলি জামা কাপড় থেকে বাইরে বেরিয়ে আসে। তাহলে ইমালশনের প্রয়োগ তোমরা বুঝতে পারলে, যে খাদ্য রূপে ব্যবহার হয় ইমালশন, ঔষধ রূপে ব্যবহার হয়, জীবাণুনাশক রূপে, জামা কাপড় পরিষ্কার করতে ব্যবহার করা হয়। চলো, আচ্ছা, এই দ্রাব্যতা নেক্সট ক্লাসে হবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। যদি ভালো লাগে বন্ধুদেরকেও ক্লাসটা করার সুযোগ করে দাও, তুমিও শেখো, অন্যকে শেখাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি নিজেও শেখো এবং অন্যকে শেখাও, সবাইকে শেখার সুযোগ করে দাও। জ্ঞান যত মানুষকে তুমি তোমার জ্ঞান বিতরণ করবে, যত মানুষকে তুমি সাহায্য করবে, তুমি আরো আগামী দিনে বেশি বেশি করে এগিয়ে যেতে পারবে। তাই বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও এই সুন্দর ক্লাসটি। চলো, নেক্সট ক্লাসে নিয়ে আসছি তোমাদের দ্রবণের লেকচার নম্বর 2। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সঙ্গে থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।